দরকার। গ্রামগঞ্জে তার আশা বলেন, ব্রাক বলেন, গ্রামীণ বলেন, আরও পুঁজিদারি যারা আছে এরা যা কিছু করতেছে, মহাজনরা যা কিছু করতেছে, এদের বিনিয়োগটা কোথায়? এই অভাবগ্রস্ত নিম্ন শ্রেণীর মানুষদের কাছে তাদের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। বুঝে আসছে কথা? তো এই ক্ষুদ্র ঋণ যারা নিচ্ছে তাদের ঋণ নেওয়ার বড় উদ্দেশ্যটাই হলো কি? জীবিকা নির্বাহ। তাহলে একজন 5,000 টাকা নিয়ে এসে জীবিকা নির্বাহ করার জন্য সে কী করলো? চাল কিনলো, ডাল কিনলো, আরও সংসারের জিনিসপত্র কিনলো, নিল 5,000 টাকা। 1 মাস পরে তাকে দিতে হবে 6,000 টাকা। তো এই লোকটা যে দিন আইনা দিন খায়, এতটুকুও পারতেছে না বলেই তো সে 5,000 টাকা কী করছে? তোমার থেকে ঋণ নিল। তো সে 1 মাস পরে সে 6,000 টাকা কোত্থেকে দিবে? বুঝে আসে না এই কথাটা? সে যদি 1 মাস পরে তার 6,000 টাকা ক্যাশ থাকতোই, তাহলে তো সে তোমার থেকে ঋণ নিতে আসতো না। তখন সে কি করে? কিস্তি সিস্টেমে তার ঋণটাকে সে পরিশোধ করে। 1 কিস্তি, 2 কিস্তি, 3 কিস্তি, 4 কিস্তি, 5 কিস্তি। দেখা যায় যে কোনো কিস্তি মিস হলে তখন আবার ওইটার সঙ্গে কি যুক্ত হচ্ছে? আবার সুদ যুক্ত হচ্ছে। বুঝে আসে না এই কথা? ফলাফল কি দাঁড়ায়? ফলাফল দাঁড়ায় যখন দেখা যায় যে তার কিস্তির মেয়াদ অতিক্রম করে, এরপরে আরও অতিক্রম করে গেছে সময়। যে বিলম্ব মাসুল আছে না, বিলম্ব মাসুলেরও তো একটা ডেট থাকে, সে ওই ডেটকে সে অতিক্রম করছে, তারপরও সে দিতে পারতেছে না। তখন সে কি করে? তখন সে আরেকজন থেকে আবার ঋণ নেয়। আরেকজন থেকে কি নেয়? ঋণ নেয়। এই জায়গায় সে এতদিন পর্যন্ত যতগুলো কিস্তি দিয়ে গেছে, কিস্তি চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকার কারণে দেখা যায় সে 6,000 টাকা না, আরও বেশি সে দেওয়ার পরেও ওই যে 5,000 টাকা যেটা নিছিল ওইটা আপন জায়গায় এখনও ঠিক আছে, ওইটা এখনও পরিশোধ করে সারতে পারে নাই। সে সুদ যেটা বেশি দিয়ে আসছে ওইটাই তো সে কী করতে পারতেছে না? দিয়ে কুলাইতে পারতেছে না। বুঝে আসছে কথা? তো বাস্তবতা দেখা যায় যেই পরিমাণ সে ঋণ নিয়েছিল, কিস্তি বিলম্ব হওয়ার কারণে, কিস্তি বিলম্ব পরিশোধের কারণে এর চিকা 2 গুণ 3 গুণ বেশি দিয়াও এই ঋণের বোঝা থেকে সে কি হইতে পারতেছে না? বের হইতে পারতেছে না। তো এখান থেকে বের না হওয়ার পরে সে আরেকজন থেকে ঋণ নিছে, ওই ঋণটা নিয়ে সে এটার সবটা সে কিছু পরিশোধ করলো। তো এখন ওইটা তো আবার এখান থেকে যদি 6,000 নিয়ে থাকে, ওইখান থেকে আরও বেশি নিছে, কারণ এটা সুদসহ তাকে কী করা লাগছে? পরিশোধ করা লাগছে। তো এইভাবে সে কি হচ্ছে? কিস্তির বেড়াজালে আটকায়া পইরা তার সর্বস্ব সে হারাচ্ছে। এবার এখন জায়গা বেচো, একটা গরু ছিল, ওই গরুটাও বিক্রি করা লাগতেছে, থালা বাসন বিক্রি করা লাগতেছে। বাস্তবতা আমাদের চোখের সামনে পত্রিকায় নিয়মিত রিপোর্ট আসে, ঘর বাড়ি এগুলো বিক্রি করতেছে। বিক্রি করতে না পারলে ওরা আইসা এগুলো বিক্রি কইরা কি করে? নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। তাহলে এই সমাজের মানুষগুলো যারা হতদরিদ্র ছিল, যাদের প্রতি আমাদের সহানুভূতির আচরণ দেখে এদেরকে একটু উপরে ওঠানো দরকার ছিল, তাদেরকে আমি কি করলাম? 5,000 টাকা সহায়তার নাম দিয়া বা তাকে একটু সুযোগ করে দেওয়ার নাম দিয়া তার কাছ থেকে আমি 10,000 20,000 টাকা কি করতেছি? টুইশা নিয়ে আসতেছি। যে লোকগুলো তাদের সামান্য উপার্জন দিয়ে তাদের জরুরত পুরা করতে পারতো না, সেই লোকগুলো জরুরত পুরা করতে সুযোগ দিলাম না আমি, বরং তার রক্ত চোষা টাকাগুলো কি করলাম? আমি নিয়ে আসলাম। বুঝে আসছে কথা? এই লোকগুলোর পরিণাম কি হবে? একটা সময় এমন হয়, যেটা বাস্তবে দেখা যায়, সেটা হলো 1 জন 2 জন 3 জন 100 জন 200 জন এই জুলুম নির্যাতনের শিকার হয়ে এক সময় তাদের বিস্ফোরণ ঘটে, মহাজনদের বিরুদ্ধে তাদের আন্দোলন হয়, বিক্ষোভ হয়। তো বিক্ষোভ হয়ে তখন মহাজনরা ঋণ যা দিছিল এগুলোও গচ্ছা যায়, আর জানমাল সবটা নিয়ে তখন কি দেয়? টান দেয়। বুঝে আসে না এই কথা? ব্যাংক থেকে যদি নেয়, ব্যাংকের লোন দিতে দিতে দেখা যায় যে কোনোভাবে কুল করতে পারতেছে না, তখন কি করে? বিদেশ পাড়ি জমায়। বুঝেন না এই কথা? কোনোভাবেই যখন সে ব্যাংকের লোন পরিশোধ করে কুল পাচ্ছে না, নিচ্ছে সে এখন 1,000 কোটি 2,000 কোটি টাকা, 2,000 কোটি টাকার সুদ সহ হয়ে গেছে 4,000 কোটি টাকা। এখন সে 4,000 কোটি টাকা কোত্থেকে দিবে? তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এটা দ্বিতীয় পর্যায়ে আসবে আমাদের এই কথা। তো যেটা ফলাফল দাঁড়ায় সেটা হলো তখন এই ক্ষুদ্র ঋণ যারা গ্রহণ করে তারা বিক্ষুব্ধ হয়ে তখন ওই সুদখোর যারা, এদের জান মাল সবটার জন্য কি হয়ে দাঁড়ায়? তখন ঝুঁকি হয়ে দাঁড়ায়। বুঝে আসে না এই কথা? তাহলে এটা এক সময় তো আপনি ফুলতেছিলেন, এখন তো আপনার কি হবে? সব যাবে। এখন আপনার জানও যাবে, মালও যাবে, সবই যাবে আপনার এখন। তো ইয়ামহাকুল্লাহুর রিবার ফলাফল এটা একদিনে প্রকাশ পায় না,
দীর্ঘ একটা সময় যাওয়ার পরে হঠাৎ কি হয়, বিস্ফোরণ হয়। বুঝে আসছে কথা? তাইলে সমাজের অর্থনৈতিক মন্দা এটা এইভাবে তখন কি হয়, এটা প্রতিষ্ঠিত হয়। বুঝে আসছে কথা? অর্থনৈতিক মন্দা আরেকটা দিক যেটা সুদ ন্যায়, দ্বিতীয় মাকসাদ যেটা, সেটা হলো আপনি নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবেন। কি করবেন? ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা খুলবেন। তো সেই জায়গায় আপনাকে একটা আবশ্যকীয় সুদের হার আপনাকে কি করে দিল, নির্ধারণ করে দিল। অর্থনৈতিকভাবে এটা সমাজের মধ্যে কতটা প্রভাব ফেলে চিন্তা করেন। ব্যাংক আপনাকে টাকা দিবে, কথার কথা 1 লক্ষ টাকা, আপনাকে মাস শেষে 1,20,000 টাকা সাপোজ আপনাকে কি করতে হবে, দিতে হবে। 10,000 আর 5,000 যাই দিতে হবে। সমাজের মধ্যে মানুষের চাহিদা বিভিন্ন রকমের থাকে, চাহিদা বিভিন্ন রকমের থাকে। এখন এই 1 লক্ষ টাকা এনে আপনি কোন খাতে ব্যয় করবেন? যেই খাত সমাজের জন্য প্রয়োজন, উপকারী, কিন্তু সেখানে বেনিফিট কম, লাভ কম, আপনি সেখানে বিনিয়োগ করবেন? করবেন না। কেন করবেন না? কারণ এই জায়গায় বিনিয়োগ করলে তো আমার কি হবে না, ওই পরিমাণ লাভ হবে না যেই পরিমাণ লাভ আমাকে ব্যাংকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে এর মাধ্যমে সমাজের জরুরি বিষয়গুলো তখন কি হয়, পুরা হয় না। প্রয়োজনীয় বিষয়গুলো, উপকারী বিষয়গুলো তখন সেখানে সমাজের কি হয় না, পুরা হয় না। তো এটা সামাজিক ক্ষতি কিনা, সামাজিক অবক্ষয় এগুলো। আচ্ছা, আরেকটা অসুবিধা হয় এটা যে সুদ আপনাকে ব্যাংক দিল, সুদের ভিত্তিতে লোন দিল। তো দেওয়ার কারণে ব্যাংক দেখ অথবা যে কোনো ব্যক্তি দেখ, তো টাকার সঙ্গে, কিসের সঙ্গে, টাকা বা মুদ্রার সঙ্গে উৎপাদনের ভারসাম্যতা তখন ঠিক থাকে না। কিসের সঙ্গে? মুদ্রা বা টাকার সঙ্গে উৎপাদনের ভারসাম্যতা কি থাকে না, ঠিক থাকে না। কিভাবে ঠিক থাকে না? আপনাকে যে 1 লক্ষ টাকা দিল, সে 20,000 টাকা লাভ নিয়ে নিবে। আপনি কি 20,000 টাকা আপনি লাভ দিতে গেলে আপনাকে তো আরও 20,000 টাকা অতিরিক্ত লাভ করতে হবে। 40,000 টাকা লাভ করলে আপনি 20 রাখলেন, তাকে আপনি 20 দিলেন, কিন্তু আপনি আদৌ 20,000 টাকা লাভ করতে পারবেন কি পারবেন না, এটা তখন কি করা হয় না, দেখা হয় না। আপনি এখানে 1,20,000 টাকা তাকে জমা রাখতেই হবে। চাই এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি কোনো পণ্য বানায়া, কোনো পণ্য উৎপাদন করে আপনি 1,20,000 টাকা ইনকাম করুন অথবা না করুন। যে আসলো বিষয়টা, যদি আপনি 1 লক্ষ টাকা লাভ এইভাবে যদি ফিক্সড না করতেন, বরং করতেন এইভাবে যে 1 লক্ষ টাকা দিয়ে তুমি যে পণ্য উৎপাদন করবা, সে পণ্যে যেই পরিমাণ লাভ হবে তার অর্ধেক আমাকে দিবা, অর্ধেক তুমি নিবা। তাহলে 1 লক্ষ টাকা দিয়ে সে যদি 20,000 টাকা লাভ করতো, 10,000 টাকা সে নিত, 10,000 টাকা আপনাকে দিত। মুদ্রার সঙ্গে পণ্য এবং প্রফিট, উৎপাদন সবটার ব্যালেন্স থাকতো তখন। বুঝে আসে না এই কথাটা? কিন্তু যখন সে ফিক্সড করে দিচ্ছে যে আমাকে অতিরিক্ত 20 দিতে হবে, আবার তুমি এটা নিয়ে পণ্য উৎপাদন করো না, খেয়ে ফেলো না, নষ্ট করো না, জুয়া খেলো, সেটা আমার দেখার বিষয় না। টাকা ধ্বংস হয়ে যাক, সেটা আমার দেখার বিষয় না। তাহলে এইভাবে তখন দেখা যায় যে অর্থ, মুদ্রা এবং পণ্য, এই দুইটার যে ব্যালেন্স, এটা কি থাকে না, ঠিক থাকে না। আর সমাজের অর্থনৈতিক ধস আসে কখন? অর্থের সঙ্গে মুদ্রার সঙ্গে যখন পণ্যের কি না থাকে, ব্যালেন্স না থাকে, সামঞ্জস্য না থাকে, তখনই সমাজের মধ্যে অর্থনৈতিক ধস নেমে আসে। বুঝে আসছে কথাটা? তো এইভাবে আরও অনেক নানা দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন যে অর্থনৈতিক মন্দা কিভাবে হয়, অর্থনৈতিক ধস সমাজে কিভাবে নামে, কি ব্যবস্থার কারণে? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে। বুঝাইতে পারলাম বিষয়টা? আজকে সুদের ভয়াবহতা সম্পর্কে এতটুকুই থাকুক। সামনে আলোচনা প্রসঙ্গে যদি আসে আবার ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে আমাদের আলোচ্য বিষয় ছিল সুদের পরিচয় এবং প্রকারভেদ। রিবা আরবিতে, বাংলাতে আমরা সুদ বলি, ইংরেজিতে এটা কি হয়? ইন্টারেস্ট। তো এই রিবা, সুদ, এটা 2 প্রকারে বিভক্ত। কয় প্রকারে? 2 প্রকারে। এই প্রকারের ভিতরেই প্রত্যেকটা সংজ্ঞা চলে আসবে। প্রথম প্রকার হলো রিবান নাসিআ, রিবান নাসিআ। দ্বিতীয় প্রকার হলো রিবাল ফদল, রিবাল ফদল। রিবান নাসিআর
আরও কয়েকটা নাম আছে। এটাকে রিবাদ দাইন বলে। কি বলে? রিবাদ দাইন। এটাও রিবার নাসিয়ার অন্তর্ভুক্ত। এটার আরেকটা নাম রিবাল কুরআন। রিবাল কুরআন। আরেকটা নাম রিবাল কর্জ। রিবাল কর্জ। কয়টা নাম হলো? আর রিবাল ফদল যেটা, ওইটাকে রিবাল বাই বলে, রিবাল হাদিসও বলে। রিবাল বাই, রিবাল হাদিস। রিবান নাসিয়া যেটা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রিবান নাসিয়া, এটাকে রিবাল কুরআন বলে, যেহেতু রিবান নাসিয়ার কথা কুরআনে এসেছে। আর রিবাল ফজল যেটা, ওইটার বিবরণ এসেছে হাদিসে পাকের মধ্যে। রিবান নাসিয়ার সংজ্ঞা লিখেন ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কুরআনের 1 নম্বর খণ্ডের 557 নম্বর পৃষ্ঠার মধ্যে রিবান নাসিয়ার সংজ্ঞা দিয়েছেন এইভাবে: হুয়াল করজুল মাশরুতু ফীহিল আজালু, হুয়াল করজুল মাশরুতু ফীহিল আজালু ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিদ। হুয়াল করজুল মাশরুতু ফীহিল আজাল ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিজ। এমন ঋণ যাতে মেয়াদ শর্ত করা হয় এবং গ্রহীতাকে অতিরিক্ত প্রদানের শর্ত করা হয়। মাফহুম কি? মাফহুম হলো অতিরিক্ত প্রদানের শর্তে কাউকে মেয়াদি ঋণ দেওয়া। মেয়াদি ঋণ দিচ্ছেন 1 মাস পরে, তুমি আমার থেকে 1 লক্ষ টাকা নাও, 1 মাস পরে পরিশোধ করবা। মেয়াদি ঋণ দিলেন, সাথে আপনি অতিরিক্ত শর্ত করলেন। অতিরিক্ত শর্ত বলতে যে আমাকে তুমি কি করতে হবে, 1 মাস পরে যে আমাকে তুমি ফেরত দিবা, শুধু 1 লক্ষ টাকা ফেরত দিলে হবে না, এর সঙ্গে আরও 10,000 টাকা ফেরত দিতে হবে, এর সঙ্গে আমাকে এই সুবিধাটা দিতে হবে। জাস্ট কথা, ঋণ দিলেন, সাথে আপনি কি করলেন, মেয়াদি ঋণ দিলেন, সাথে অতিরিক্ত কোনো কিছুর আপনি শর্ত যুক্ত করলেন। এবার চাই সে অতিরিক্ত শর্তযুক্ত যেটাকে করা হচ্ছে, সেটা টাকা হোক অথবা কোনো মানফাআত হোক, কোনো সুবিধা ভোগ করা হোক, যে কোনো পদ্ধতিতে যতটুকু ঋণ দেওয়া হচ্ছে তার চেয়ে অতিরিক্ত মেয়াদের মোকাবেলায়, সময় ক্ষেপণের মোকাবেলায় আপনি তার থেকে অতিরিক্ত গ্রহণ করতেছেন, সেটা হলো রিবান নাসিয়া। বুঝাইতে পারলাম বিষয়টা? অনেকগুলো কথা বললাম এর ভেতরে। আপনি অতিরিক্ত টাকাও নিতে পারেন, 1 লক্ষ টাকা দিচ্ছেন, অতিরিক্ত আরও 10,000 টাকা আপনি যুক্ত করলেন, অথবা অন্য কোনো মানফাআত সুবিধা আপনি ভোগ করলেন। যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি ঋণ, 1 মাস মেয়াদি, এর সুবিধা হলো কি যে আমি তোমার এই ফ্ল্যাটে আমি 1 মাস থাকবো, কোনো ভাড়া দিব না। বুঝে আসে নাই? তো এখানে তো 1 লক্ষ টাকাই হুবহু ফেরত নিলেন, অতিরিক্ত কোনো টাকা তো ফেরত নেন নাই, কিন্তু অতিরিক্ত কী নিলেন? এখানে মানফাআত সুবিধা আপনি ভোগ করতেছেন। বুঝে আসছে কথা? তো জিয়াদাতু মাল, অতিরিক্ত মাল যে কোনো সুরতি হোক, মানফাআত আকারে হোক, হুবহু আপনার এটা মুদ্রা আকারে হোক, বা যে কোনো সুরতি হোক, যে কোনো সুবিধা ভোগের সুরতি হোক, এটা হলো রিবান নাসিয়া। রিবান নাসিয়া এটারই আরেকটা প্রকার, যেটা আরেকটা নাম বলেছি রিবাদ দাইন। রিবাদ দাইন, রিবাদ দাইনের সুরতটা হয় এমন যে আপনি কারো কাছে কোনো পণ্য বিক্রি করলেন বাকিতে, কিসে বিক্রি করলেন? বাকিতে কোনো পণ্য বিক্রি করলেন, 1 মাস পরে আপনার পণ্যের মূল্য সে পরিশোধ করবে। কিন্তু যদি 1 মাস পরে সে পণ্যের মূল্য পরিশোধ করতে না পারে, আরও কয়েকদিন দেরি হয়, আজাল আর একটু সময় যদি সে নিতে চায়, তাহলে সে কী করতে হবে? ওই সময়ের এগেনিস্টে আপনাকে কিছু প্রফিট লাভ দিতে হবে। এটাও রিবান নাসিয়া, এটার রিবাদ দাইন বলা হয় এটাকে। বুঝে আসছে বিষয়টা? এখানে অনেকে এটাকে মনে করে এটা সুদ না, আমি তো এখানে পণ্যের লেনদেন করলাম, পণ্য কিনলাম, কিন্তু পণ্যর যে মূল্য, ফিক্সড প্রাইস যেটা ছিল, সেটা আপনি কি রাখেন নাই? ঠিক রাখেন নাই। সময় অতিরিক্ত হওয়ার কারণে আপনি তখন এখানে কি করতেছেন? ইজাফা করতেছেন, বৃদ্ধি করতেছেন। তাহলে এই যে অতিরিক্ত যেটা আপনি বৃদ্ধি করতেছেন, মানে প্রাইস ফিক্সড হওয়ার পরে, সেটাই কি হচ্ছে? সময়ের এগেনিস্টে হচ্ছে। বুঝে আসছে কথা? তো এটাও কিসের অন্তর্ভুক্ত? রিবান নাসিয়া, রিবাদ দাইন। এই সংজ্ঞা যদি আপনি সামনে রাখেন, রিবা এর পরিচয় যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখা যায় সমাজের মধ্যে বহুল ক্ষেত্রে আমরা কিসের মধ্যে ডুবে আছি?
সমাজের মানুষ রিবার ভিতরে ডুবে আছে। এমন কিছু দৃষ্টান্ত আমরা আজকে আলোচনা করব যেগুলো সমাজের মধ্যে সুদ হিসাবে মানুষ ব্যাপকভাবে এটার মধ্যে সম্পৃক্ত আছে। এর মাঝে কিছু আছে একদম গ্রামগঞ্জে পর্যন্ত এই সুদের প্রভাব বিস্তৃত, এর প্রচলন বিস্তৃত। কিছু আছে শিক্ষিত সমাজের মাঝে, কিছু আছে জাদিদ নতুন আবিষ্কার, কিছু আছে সিস্টেম পুরাতন। এমন কিছু বিষয়ের আজকে আমরা মুজাকারা করি। এর মধ্যে একটা বিষয়ের আলোচনা আমরা করতে পারি, সেটা হলো কিস্তিতে ক্রয় বিক্রয়। কিসের? কিস্তিতে ক্রয় বিক্রয়। এখন বর্তমান সময়ের যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীরাই তাদের প্রোডাক্ট বেশি সেল করার জন্য, গ্রাহকদেরকে তাদের প্রোডাক্ট বেশি খাওয়াবার জন্য তারা কিস্তি সুবিধা দেয়। বুঝে আসছে কথা? আল বাইউ বিত-তাকসিত, বুহুস ফি কাদায়ে ফিকহিয়া মুআসারার মধ্যে এই বিষয়ে লম্বা চূড়া মাকালা আছে। আল্লামা তাকি উসমান দাউদ বারাকাতুহুমের। আপনাদের বুহুস তো শুরু হয়নি এখনো, শুরু হবে পরে ফাতরায় শুরু হবে। কিস্তিতে ক্রয় বিক্রয়, বিভিন্ন আইটেম, বিভিন্ন পণ্য এখন চলতেছে। ফ্রিজ কিস্তিতে ক্রয় বিক্রয় হচ্ছে, মোবাইল কিস্তিতে ক্রয় বিক্রয় হচ্ছে, হুন্ডা কিস্তিতে ক্রয় বিক্রয় হচ্ছে, বহু বিষয় এমন কিস্তিতে কি হয় এখন লেনদেন হয়। এই জায়গায় আমরা দুইটা বিষয় আলোচনা করব। একটা বিষয় হলো সমাজে প্রচলিত রিবা বা সুদের রূপটা কি, কোন প্র্যাকটিসটা তারা করতেছে। আর একটা হলো ওই জায়গায় সুদ থেকে বাঁচার তরিকাটা কি, বিকল্প পথটা কি। বুঝে আসছে কথা? সব জিনিসের বিকল্প দিতে হবে এটাও কিন্তু জরুরি কোনো বিষয় না, এটাও মাথায় রাখতে হবে। সব জিনিসের কি হয় না, বিকল্প হয় না। মানে মদ, এর বিকল্প কি? বিকল্প আছে? সব জিনিসের কি হয় না, বিকল্প হয় না। হ্যাঁ, এমন অনেক বিষয় আছে যে বিষয়টা যদি আপনি কি করেন, বৈধ কোনো পন্থা অবলম্বন করেন তাহলে সেটা বৈধ হয়ে যায়, আর সেই জায়গায় বৈধ পন্থায় না গিয়ে আপনি হারাম পন্থায় গেলে সেটা হারাম হয়। এই জায়গায় মানুষের মাঝে দুইটার পার্থক্য সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। নতিজা যদিও দুইটার এক হয়, নতিজা কি হবে, এক হতে পারে কোনোটার ক্ষেত্রে, কিন্তু প্রক্রিয়া ভিন্ন, কর্মপদ্ধতি ভিন্ন। তুমি যদি শুধু চিন্তা করো যে এখানে ফলাফল যেহেতু এক, তাহলে আমি যে কোনো একটা পন্থা অবলম্বন করি ফলাফল তো একই, তাহলে সেটা কি হবে, নির্বুদ্ধিতা হবে, বোকামি হবে। যে একই জিনিস, একটা মেয়েকে আমি তোমাকে বিবাহ করলাম, মেয়ে বলল আমি বিয়েতে রাজি আছি, মোহর 1 লক্ষ টাকা, সাক্ষী 2 জন উপস্থিত, বৈধ হইল। মেয়েকে তুমি ব্যবহার করলা, বৈধ হইল। একই মেয়ে, তুমি তাকে বললা যে আমি তোমার 1 লক্ষ টাকা দেবো, তুমি আজ আমার সঙ্গে থাকো, 1 মাস আমার সঙ্গে থাকো। এখন তাকে যে 1 লক্ষ টাকা, এত মোটা অঙ্কের টাকা দিবা, মেয়ে যদি পরে বলে যে টাকা দেও নাই, এই কথার জন্য 2 জন সাক্ষী, তোমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, এরাও সেখানে উপস্থিত ছিল, সাক্ষী। তো 1 মাস থাকলা, টাকাও 1 লক্ষ দিলা, সাক্ষীও 2 জন উপস্থিত আছে, বৈধ হবে না অবৈধ হবে? এখন যদি বলো যে এখানে তো 1 মাস আমি রইলাম 1 লক্ষ টাকা দিয়ে, ওইখানে তো আমি 1 মাস পরে বিদেশ গেলাম, 1 লক্ষ টাকা খরচ করলাম, ওইটা বৈধ কেন, এটা অবৈধ কেন? পার্থক্য আছে না? একটা বিবাহ আর একটা জিনা, ব্যভিচার। তো শুধু ফলাফল চিন্তা করলে হবে না, কর্মপদ্ধতিও কি করতে হবে, সেখানে ভাবতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। বুঝতে পারলে কথা? এই বিষয়টাই সমাজের মানুষ বুঝতে চায় না। যে অনেক সময় হুজুরদের উপর আপত্তি করে যে হুজুররা করলে ওইটা বৈধ হয়, আমরা করলে ওইটা কি হয়ে যায়, অবৈধ হয়ে যায়। তো হুজুররা তো কবুল করলাম বইলা ব্যবহার করতেছে, আর তুমি তো ডাইরেক্ট পা বাড়াইছো। বুঝে আসে না এই কথা? তো এই পার্থক্যটা কি এখানে তাইন করতে হবে, নির্ধারণ করতে হবে যে পার্থক্য আছে এখানে দুইটার মাঝে। বুঝতে পারলে কথা? একই জিনিস, শুধু তাবির ভিন্ন হওয়ার কারণে, শব্দ ভিন্ন হওয়ার কারণে বস্তুর হাকিকত কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। বুঝে আসছে কথা? এই মেসাল দিতে গেলে অনেক আছে, এই মেসাল, সব মেসাল আবার আপনাদের হজমও হবে না। তো যতটুকু দিলাম এতটুকু তো স্পষ্ট হলো তো, যে বস্তুর হাকিকত কি হবে, ভিন্ন হবে, এটার প্রক্রিয়া যদি কি হয়, ভিন্ন হয়। তো সেই সূত্র ধরে আমরা কিস্তির মাসালা, কিস্তিতে ক্রয় বিক্রয়ের মাসালাটা আমরা হল করি। কিস্তিতে আপনি একটা ফ্রিজ আপনি বিক্রি করলেন,
30,000 টাকা একটা ফ্রিজের দাম। কয় হাজার টাকা? 30,000 টাকা। নগদে যদি আপনি ফ্রিজটা কিনতেন তাহলে ফ্রিজটার দাম হতো 20,000 টাকা। বাকিতে হওয়ার কারণে আপনি এখানে এটার মূল্য প্রাইস নির্ধারণ করলেন কত? 30,000 টাকা। তো এই জায়গায় আপনি বাকি 30,000 টাকা একসাথে পরিশোধ করবেন না, আপনি এটা মাসিক কিস্তিতে কি করবেন? পরিশোধ করবেন। 30,000কে যদি আপনি 5 মাসে পরিশোধ করেন কয় হাজার টাকা করে পড়বে? 6,000 টাকা করে। 5 6 30। তাহলে আপনি 5 মাসে 6,000 টাকা কিস্তিতে আপনি পরিশোধ করবেন একটা ফ্রিজের 30,000 টাকা মূল্য। এই জায়গায় আপনার বাকিতে লেনদেন করার কারণে, বাকিতে পণ্যটি বিক্রি করার কারণে শরীয়ত আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি 25,000 টাকার পণ্যটা আপনি কত টাকা নির্ধারণ করতে পারেন? 30,000 টাকায় আপনি বিক্রি করতে পারেন। শরীয়তে নিষেধ না এটা। পণ্যের মূল্য এটা বিশেষ কারণে কম বেশ হতে পারে, ভারসাম্যপূর্ণ কম বেশ, এটা একটা খেয়াল রাখতে হবে। হবেন ফাহেশ যেন না হয়, ভারসাম্যপূর্ণ কম বেশ, এটা শরীয়তে কি না? নিষেধ না। বুঝে আসলো বিষয়টা? বিভিন্ন কারণে পণ্যের মূল্য কম বেশ হয়, প্রাইস কম বেশ হয়। আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমি যদি কিনতে যাই তাহলে আমার থেকে রাখবে এটা 30,000, আরেকজন একটু দূরের পরিচয় নেয়, সাক্ষাৎ নাই, তার থেকে চিন্তা করবে যে আরও 2,000 টাকা বেশি নেওয়া যায় কিনা। তাহলে পণ্যের মূল্য প্রাইস কম বেশ হওয়া, উঠানামা করা, এটা শরীয়তে কি না? নিষেধ না। বিভিন্ন কারণে কম বেশ হতে পারে। তো এই জায়গাতেও আপনি নগদ হিসেবে যদি আপনি নিতেন তাহলে আপনি 25,000 টাকা নিতেন। এখানে আপনি বাকিতে যখন আপনি পণ্যটা বিক্রি করতেছেন, আপনার জন্য শরীয়তে সুযোগ দিচ্ছে, আপনি এখানে কি করেন? 30,000 টাকা নেন। কিন্তু এই জায়গায় সুদটা আসে কখন? সুদটা আসে ওই সময় যে কিস্তিতে বিক্রির সময় যখন 1 মাস পরে 6,000 টাকা কিস্তি পরিশোধ করতে হবে, যদি সে 1 মাস পরে 6,000 টাকা কিস্তি পরিশোধ করতে না পারে, তখন আবার এখানে আরেকটা তারা লেজ লাগায় যে আপনি যদি প্রথম কিস্তি মিস করেন তাহলে দ্বিতীয় কিস্তির সময় আপনার প্রথম কিস্তি সহ দিতে হবে, সাথে আরও কিস্তি মিস কেন করলেন এই কারণে আরও 100 টাকা আপনাকে অতিরিক্ত গুনতে হবে। বুঝে আসলো কথা? তাহলে ওই যে ঋণ দেওয়ার পরে অথবা পণ্য বিক্রি করার পরে যখন সময় আসলো ওই সময়ে পরিশোধ করতে না পারলে এরপরে আরও অতিরিক্ত চাপানো, যেটা আমরা রিবার সংজ্ঞায় পড়ে আসলাম, রিবার দাইনের যে সংজ্ঞায় পড়ে আসলাম আমরা, যে মূল্য পরিশোধের যখন সময় হলো তখন সে দিতে পারতেছে না, এই কারণে তুমি তার উপরে কী করলা? আরও 100 টাকা 50 টাকা আরও বাড়ায় দিলা, বৃদ্ধি করলা, সেটাই রিবার দাইন আর সেটাই রিবার নাসিয়া। এই পুঁজিবাদী অর্থনীতি যার ভিত্তি হলো সুদের উপরে, যার ভিত্তি কিসের উপরে? সুদের উপরে। এটা যেটা আমরা শুরুতে বলে এসেছিলাম, যেটা যে নিষ্ঠুর, স্বার্থপর। শরীয়তের, ইসলামী শরীয়তের অর্থনীতি, ইসলামী অর্থনীতি ইয়া হলো ফানাজিরাতুন ইলা মাইসারা। কেউ গরিব, দিতে পারতেছে না, তো তার সচ্ছলতা পর্যন্ত তাকে একটু কি দাও? সুযোগ দাও। তার সচ্ছলতা অসচ্ছলতা মূল্যায়ন করে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা সুদী অর্থ ব্যবস্থা তার সচ্ছলতা অসচ্ছলতাকে মূল্যায়ন করেই না, বরং অসচ্ছলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে, তার উপরে আরও চাপ সৃষ্টি করে। এই লোক প্রথম কিস্তি মিস করলো তো কি কারণে? এই মাসে তার উপার্জন নাই, সে টাকা সংগ্রহ করতে পারে নাই, অভাবের ভিতরে পড়ছে। তুমি তাকে বললা যে তুমি দিতে পারো নাই, তোমাকে আরও কি করতে হবে? এখন 100 টাকা বেশি দিতে হবে। তুমি তার প্রতি সহমর্মিতা আচরণ কোত্থেকে করলা তুমি? বুঝে আসছে কথাটা? তাহলে কিস্তির ভেতরে এখানে অসুবিধা যেটা, সেটা হলো যে কিস্তি যদি মিস হয়, সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে সেই জায়গায় কি করা যাবে না? অতিরিক্ত চাপানো যাবে না। বুঝে আসছে কথা? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা একটা মিসাল। আরেকটা মিসাল আমরা আলোচনা করি। কিছু কিছু সমিতিওয়ালারা এই কাজটা করে। সমিতি টাকা বিনিয়োগ করবে, তো টাকা বিনিয়োগ করতে গিয়ে ব্যবসার মধ্যে টাকা বিনিয়োগের খাত আসলে তো সেখানে তারা করে, ভালো কথা। কিন্তু এমনও হয় যে এরা ঋণ দেয়। কি দেয়? ঋণ দেয়।
যারা সমিতির সদস্য আছে তাদেরকে ঋণ দেয়, এর বাইরেও ঋণ দেয়। কিন্তু আবার এরা চিন্তা করে যে আমরা সুদ নিব না। কি নিব না? সুদ নিব না। 1 লক্ষ টাকা আমরা এখানে ঋণ দিব, কিন্তু সুদ নিব না। সুদ নেওয়া নিষেধ, হারাম। এখন কৌশল বের করছে অনেক সমিতিওয়ালারা, এটা প্র্যাকটিস করতেছে। কি কৌশল? যে আমাদের সমিতি থেকে যদি আপনি ঋণ নিতে চান, তাহলে এক্ষেত্রে একটা ফর্ম আছে আমাদের, এই ফর্মে আপনার নাম, ঠিকানা, পরিচয়, তারপরে আপনার এখানে কি পারপাসে আপনি নিচ্ছেন, এই সকল ডিটেলস আপনার এখানে কি করবেন? উল্লেখ করবেন। তো এই ফর্মের একটা মূল্য ধার্য করে। এটা কি ধার্য করে? মূল্য ধার্য করে। সেই মূল্যটা কত হয়? এই মূল্যটা হয় যেই পরিমাণ ঋণ নেবেন আপনি, ওই অনুপাতে তাদের বিভিন্ন ক্যাটাগরির ফর্ম আছে। কথার কথা, যদি আপনার 50,000 টাকার প্রয়োজন হয়, তাহলে এই জায়গায় 500 টাকার ফর্ম। যদি 1 লক্ষ টাকার প্রয়োজন হয়, তাহলে লাল কালারের ফর্ম, ওইটার দাম 1000 টাকা, সাপোজ মেসাল। তো ফলাফলটা কি? ফলাফলটা হলো, যেটা সরাসরি 50,000 টাকা ঋণ দিয়ে 500 টাকা সে কি করত? সুদ নিত, সেটা এইভাবে না নিয়ে ওই ফর্মের নামে নিচ্ছে। বুঝতে পারলেন কথা? এই কাজ, এই চোরা কারবারিও বহু মানুষ করতেছে, বহু সমিতিওয়ালারা করতেছে। এটাও কি? সুদ। এখানে এই ফর্ম যদিও ব্যবহার করা হচ্ছে, আমি তো এখানে টাকা নিই নাই, যে 50,000 টাকার সুদ তো নিই না, আমি তো ফর্মের টাকা নিছি। তো ফর্মের টাকা তো আসলে এত না। ফর্মের টাকা কি 500 টাকা? ফর্মের টাকা 1000 টাকা। তুমি 10 লক্ষ টাকা নাও, তাহলে ওই একই কম্পিউটারের প্রিন্টের কাগজ, এটার প্রিন্ট করতেও 5 টাকা লাগছে, ওইটার প্রিন্ট করতেও কি লাগছে? 5 টাকা লাগছে। শুধু এতটুকু পার্থক্য, এটার মধ্যে লেখা 50,000, ওইটার মধ্যে লেখা 50 লক্ষ। তো 50 লক্ষ লিখতে শূন্য কয়েকটা বেশি লাগছে, তার জন্য কি তার খরচ এত বেশি হয়ে গেছে? এই ফর্মের জন্য তার খরচ, এই ফর্মের খরচ 50,000 টাকা। 5 লক্ষ টাকার ফর্মের মূল্য 50,000 টাকা, আর 50,000 টাকার ফর্মের মূল্য 500 টাকা। কথা কি সহি? এটা তাহলে বোঝাই যাচ্ছে যে এই জায়গায় সে ফর্মটাকে কেবলই সে কী হিসেবে ব্যবহার করতেছে? হিলা, কৌশল হিসেবে ব্যবহার করতেছে। এইভাবে নিলে এটাও কি? সুদ, রিবান নাসিয়া, রিবান নাসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর মিসাল। তৃতীয় নম্বর আরেকটা মিসাল, কিছু কিছু জায়গায় ব্যবসায়ী যারা আছে, মার্চেন্ট ব্যবসায়ী যারা আছে, এরা সাধারণ মানুষ থেকে টাকা সংগ্রহ করে, কালেক্ট করে। যেমন এই যে লোহার ব্রিজের পরে একটা বড় এখানে শপিং মল আছে, টাকা নেয়, বিভিন্ন জন থেকে টাকা নেয়। কিভাবে টাকা নেয়? যে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিবেন, তো 1 লক্ষ টাকা এগেইনস্টে প্রত্যেক মাসে আমি আপনাকে 1 বস্তা করে চাল দিব। 1 বস্তা করে কি দিব? চাল দিব। তো সে টাকাটা নিয়ে কি করতেছে? সে ব্যবসা করতেছে। তো ব্যবসা করে সে লাভ করবে, প্রফিট করবে। তো সেখানে সে 1 বস্তা চাল, আমার টাকা নিয়ে সে ব্যবসা করলো, আমাকে 1 বস্তা চাল লাভ দিচ্ছে। অসুবিধা কোথায়? মনে করে অনেক মানুষ এটাকে জায়েজ মনে করে, যে এখানে তো আমি তাকে 1 লক্ষ টাকা ব্যবসার জন্য দিয়েছি। কিসের জন্য দিয়েছি? ব্যবসা। আমার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে, সে লাভ করতেছে। তো সে লাভের কিছু অংশ আমাকে দিল, সে এখানে যত টাকা লাভ করুক, আমি তো বেশি চাচ্ছি না, 1 বস্তা চাউলই তো চাইলাম, বা 1000 টাকা আমি চাইলাম, যে 1000 টাকা করে দিলেই চলবে, এর চেয়ে বেশি লাগবে না। তাহলে এই জায়গায় যে টাকাটা নিচ্ছে ব্যবসা পারপাস নেওয়ার কারণে, অনেক মানুষ মনে করে যে এটা কি? বৈধ। কিন্তু আসলে এটাও কি না? বৈধ না। এই জায়গায় তো আপনি যে 1 লক্ষ টাকা তাকে দিলেন, কি হিসাবে দিয়েছেন? দাইন, করজ দিয়েছেন তাকে আপনি, করজ। আর করজ দিয়ে কি করা যাবে না? সেখানে সময়ের বিপরীতে আপনি তার থেকে কি করবেন? বেশি নেবেন, সেটা আপনার জন্য কি নাই? অনুমতি নাই। তাহলে প্রশ্ন হলো যে হুজুর, এখানে আমি এটা ব্যবসা তো করলো আমার টাকা নিয়ে, যদি ব্যবসা করে এবং ব্যবসা হিসেবে যদি আপনি প্রফিট তার থেকে কামনা করেন, তাহলে সেই জায়গায় আপনাকে ব্যবসার লাভ লোকসান হিসাবে আপনার প্রফিট নির্ধারণ করতে হবে। কি হিসাবে? ব্যবসার লাভ লোকসান হিসাবে। সুদী অর্থ ব্যবস্থার মন্দ আরেকটা দিক, যে এই জায়গায় যারা অর্থ ঋণ দেয়, যারা অর্থ কি দেয়? ঋণ দেয়, তাদের মনোযোগ
আগ্রহ কখনোই ব্যবসার লাভ লোকসানের উপরে থাকে না। ব্যবসার লাভ হোক লস হোক, এদিকে তাদের কি থাকে না, মনোযোগ থাকে না, খেয়াল থাকে না। আমার লাভটা আমার চাই। এবার তুমি ব্যবসায়ী মইরা যাও, তোমার দোকান পুইরা ছাই হয়ে দেখ, ওইটা আমার দেখার বিষয় না। আমার 1000 টাকা পুঁজি, 1 লাখ, সাথে 1000 টাকা প্রফিট, এটা আমার কি চাই? স্থির, আমি নিশ্চিত এটা চাই। তো তুমি যদি এখানে সত্যিকার অর্থেই ব্যবসার লাভ হিসাবে তুমি যদি প্রফিটটা চাইতা তোমার, তাহলে এই জায়গায় লাভ লোকসান দুইটার ভিত্তিতে চাইতা, যে ব্যবসায় যে পরিমাণ লাভ হবে সে অনুপাতে তুমি আমাকে 10% দিবা, 50% দিবা, 60% দিবা। বুঝে আসে না এই কথা? কিন্তু যখন তুমি লাভ লোকসান কোনোটাই যাইবা না, ঝুঁকিতে যাইবা না, রিস্কে যাইবা না, বরং তুমি তোমার প্রফিট কি রাখো, সবসময় ঠিক রাখো, তাহলে বোঝা গেল যে এখানে তোমার লাভ লোকসান, ব্যবসা এখানে মাকসাদি না। সে যদি এই টাকা নিয়ে ব্যবসা নাও করে, দোকান ক্লোজ করে সে চলে গেছে, করোনার 6 মাস বন্ধ, বুঝলেন নাই? এই লোক ছেড়ে দিবে? প্রত্যেক মাসে চাউলের বস্তা ছাড়বে না, বুঝলেন না এই কথা? তাহলে তুমি না ব্যবসা নিয়তি দিলা, এতে ব্যবসা করলো না, করোনার কারণে 7 মাস তার দোকান বন্ধ, ক্লোজ হয়ে গেছে, ভিতরে চাউল যা ছিল এগুলো পোকায় খাইছে, এগুলো আমার দেখার বিষয় না। আমার প্রফিট আমার কি করতে হবে এখানে? ইন্টারেস্ট, প্রফিট তো না, ইন্টারেস্ট। যদিও প্রফিট বলতেছে, এখানে লাভ বলতেছে, কিন্তু আসলে এখানে কি না, লাভ, ইন্টারেস্ট। বুঝতে পারলে কথা? তাহলে এই জায়গায় তুমি লাভ লোকসানের ভিত্তিতে কি করতে হবে? তোমাকে টাকা এখানে দিতে হবে। তুমি যদি এখান থেকে কিছু চাও, অতিরিক্ত কিছু যদি চাও, তাহলে তোমাকে রিস্ক নিতে হবে। কি নিতে হবে? রিস্ক নিতে হবে। এখানে তুমি এক পক্ষের 1 লক্ষ টাকাই শুধু তুমি দিলা, তুমি নিশ্চিন্তে বসে থাকবা, সঙ্গে তুমি কি পাইবা? লাভ। প্রত্যেক মাসে মাসে তুমি তোমার লাভ নিশ্চিত রাখবা। আর যেই বেচারা তোমার থেকে 1 লক্ষ টাকা নিল, সে তার এখানে সময় দিবে, শ্রম দিবে, মেধা দিবে, রিস্ক গ্রহণ করবে, সব গ্রহণ করবে, তার লাভটা কিন্তু নিশ্চিত না। ব্যবধানটা কোথায় চিন্তা করো? তার লাভ কিন্তু কি না, নিশ্চিত না। সে জানেও না যে আমি এখানে 1 লক্ষ টাকা দিয়ে আদৌ 1000 টাকা লাভ করতে পারবো কি পারবো না। আশা, সম্ভাবনায় সে রিস্কে নেমেছে। বুঝে আসে না এই কথা? তো সে লাভটা রিস্কের ভিত্তিতে সে অগ্রসর হচ্ছে, লাভ পাওয়া না পাওয়ার বিষয়টাতে। তো সেই জায়গায় তুমি কেন একেবারে নিশ্চিন্তে বসে বসে এখানে কি করবা? তুমি প্রফিট তুমি ভোগ করবা, এখানে চা দরকার নেই। বুঝে আসছে বিষয়টা? তাহলে যেটা আমি আগে বলেছিলাম এক কথায়, যে মুদ্রার সঙ্গে উৎপাদনের ভারসাম্যতা রক্ষা পাবে কখন? যদি রিস্ক থাকে তখন। রিস্ক নাই, তাহলে মুদ্রাওয়ালা সে ওই কলা গাছ হবে প্রথমে। শোষণ, নির্যাতন, এটা তার পক্ষ থেকে বারবারই প্রকাশিত হবে। এ বেচারা এই মাসে 1 লক্ষ টাকা দিয়ে সে 1000 টাকা লাভ করতে পারে নাই, তবুও তাকে কী করা লাগতেছে? 1000 টাকা মিলায় তাকে দেওয়া লাগতেছে। তো সে যে 1 লক্ষ টাকা এখানে এতদিন সময় দিল, এটার পেছনে শ্রম দিল, মেধা খরচ করলো, তার তো কোনো লাভ হইল না এখানে। তোমার তো লাভ এখানে কি করলা? তুমি নিশ্চিত করে রাখলা। তাহলে টাকার মাধ্যমে যদি তুমি